দরজাটা লাগাই না নি ওকে নমস্কার দর্শক বন্ধু, আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি যে বিধানসভা নির্বাচন, ত্রিপুরার যে 2023 সালের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের গণনা সংক্রান্ত বিভিন্ন আপডেট খবরাখবর আমরা তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের সামনে। এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের সবকটি গণনা কেন্দ্রেই কিন্তু গণনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের যে গণনা সেটা কিন্তু এখন শেষ হয়েছে এবং ইভিএম এর গণনা শুরু হয়েছে এবং বেশ কিছু প্রায় 24টি বিধানসভা কেন্দ্রের প্রায় 24টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে ইভিএম এর। তার মধ্যে কিন্তু এখন পর্যন্ত যা খবর রয়েছে নির্বাচন কমিশনের, তার মধ্যে 7টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি, 5টিতে এগিয়ে রয়েছে তিপ্রামথা এবং 3টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং 1টিতে এগিয়ে রয়েছে সিপিএম। ভোটের যে গতি প্রকৃতি অর্থাৎ গণনার যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি অনুযায়ী এখন পর্যন্ত অর্থাৎ 7টা বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে লিড নিয়েছে শাসক দল বিজেপি এবং 5টা বিধানসভা কেন্দ্রে লিড নিয়েছে তিপ্রামথা এবং 2টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং 1টিতে এগিয়ে রয়েছে সিপিআইএম। অর্থাৎ ভোটের যে এই গতি প্রকৃতি থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে ভোটাররা কিন্তু শাসক দল বিজেপির পক্ষেই কিন্তু তার রায় দিয়েছে। এখন পর্যন্ত যা পরিস্থিতি সেদিকেই কিন্তু ধাবিত হচ্ছে। টোটাল 24টা বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে গণনা চলছে এবং 24টার যে রেজাল্ট এই মুহূর্তে আমাদের কাছে নির্বাচন কমিশন সূত্রে যেই রেজাল্ট এসেছে তার মধ্যে 7টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি এবং 5টিতে তিপ্রামথা এবং 2টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং 1টিতে এগিয়ে রয়েছে সিপিআইএম। বটদুয়ালি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে শাসক দলের প্রার্থী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এগিয়ে রয়েছে। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। অর্থাৎ এই বটদুয়ালি কেন্দ্র এবারের 23-এর নির্বাচনে বটদুয়ালি কেন্দ্র একটা যথেষ্ট হেভিওয়েট বিধানসভা কেন্দ্র বলা যায় এবং এই কেন্দ্রে উপনির্বাচনে অর্থাৎ 2022 সালে যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জয়ী হয়েছিলেন। যদিও মুখ্যমন্ত্রীর জয়ের পর বিরোধীরা বলেছিলেন যে সেখানে ছাপ্পা ভোট হয়েছে এবং ছাপ্পা ভোটের কারণেই মুখ্যমন্ত্রী জয়ী হয়েছে, কিন্তু 2023-এর মূল মহারণের অর্থাৎ বিধানসভা নির্বাচনের যে প্রথম রাউন্ডের যে গণনা, সেই গণনার শেষে কিন্তু এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী লিড নিয়েছেন এবং এইবারের ভোট নিয়ে বিধানসভা নির্বাচন নিয়ে কিন্তু কেউ বলতে পারবেন না যে ভোটে কেউ রিগিং হয়েছে, ভোটে ছাপ্পা ভোট করেছে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ 2008 বিধানসভা কেন্দ্রের মানুষ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকেই কিন্তু তারা কিন্তু রায় দিয়েছে এবং এখন পর্যন্ত যা ট্রেন্ড প্রথম রাউন্ডের যে হিসাব, সে প্রথম রাউন্ডের হিসাব অনুযায়ী কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু এগিয়ে রয়েছেন। কারণ প্রসঙ্গত সেটা বলা যায় 1988 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস বিধায়ক, অর্থাৎ পরবর্তী সময়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুধীর রঞ্জন মজুমদার। 88-র পর থেকে কিন্তু বটদুয়ালি বিধানসভা কেন্দ্র কিন্তু আর কোনো মুখ্যমন্ত্রীকে তারা পাননি এবং সর্বশেষ এবার কিন্তু তারা মানিক সাহাকে তারা পেয়েছে, ডক্টর মানিক সাহাকে, এবং 2022-এর উপনির্বাচনে তিনি জয়ী হয়েছেন এবং এখন 2023-এর যে বিধানসভা নির্বাচন আজকে তার ফলাফল ঘোষণা ইতিমধ্যে কিন্তু গণনা শুরু হয়েছে এবং প্রথম রাউন্ডের গণনার শেষে কিন্তু এগিয়ে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর আরও একটি হেভিওয়েট কেন্দ্র রামনগর বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী অর্থাৎ প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্ত। কিন্তু নির্বাচন শুরু হওয়ার আগে যে ট্রেন্ড ছিল সেখানে বলা হয়েছিল যে সুরজিৎ দত্তর ক্ষেত্রে হয়তো এবার কষ্ট হবে এই বিধানসভা কেন্দ্র থেকে তার বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে, কিন্তু প্রথম রাউন্ডের গণনা শেষে কিন্তু সেই সুরজিৎ দত্ত অর্থাৎ রাজ্য রাজনীতির মোগাম্বো হিসেবে যিনি পরিচিত তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। অর্থাৎ
তার যে ধারাবাহিকতা, দীর্ঘ সময় ধরে এই বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়ে আসছেন এবং আজকে প্রথম রাউন্ডের যে গণনার শেষে যে ধারাবাহিকতা তিনি দেখিয়েছেন সেই দিকে কিন্তু ধাবিত হচ্ছে, অর্থাৎ তিনিও হয়তোবা সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন এই রামনগর বিধানসভা কেন্দ্রে। এইবার রামনগর বিধানসভা কেন্দ্রে সুরজিৎ দত্তর যে প্রতিপক্ষ যিনি ছিলেন, অর্থাৎ মূল প্রতিদ্বন্দ্বী, তিনি ছিলেন নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন, রাজ্যের বরিষ্ঠ আইনজীবী এবং একজন সমাজকর্মী তিনি, এবং তাকে বামেরা তাকে সমর্থন করেছিল। বামেদের সমর্থন নিয়ে তিনি নির্দল প্রার্থী হিসেবে তিনি সেই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। তবে উনিও এই ফার্স্ট রাউন্ডের পর্যন্ত কিন্তু তিনি যথেষ্ট ফাইট করছেন। তারপরেও কিন্তু ভোটের ব্যবধান কিন্তু সুরজিৎ দত্তর লগে প্রথম রাউন্ডের শেষে অনেকটাই বেশি আছে। সেই অর্থে সুরজিৎ দত্ত তার যে ধারাবাহিকতা, তার যে অবস্থান, এবং উনি অর্থাৎ এই কেন্দ্র থেকে দীর্ঘদিনের বিধায়ক, একের পর এক বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছেন এবং স্বাভাবিকভাবে 2013 সালে তিনি ওনার পরাজয় ঘটেছিল সিপিএম প্রার্থী রতন চক্রবর্তীর কাছে, রতন দাসের কাছে। পরবর্তী সময়ে কিন্তু 2018-তে তিনি আবার টেক ওভার করেছেন, অর্থাৎ সেই বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন এবং সেটা বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। এর আগে তিনি কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি জয়ী হয়েছিলেন। তিনি কংগ্রেসে ছিলেন 2018 বিধানসভা নির্বাচনের আগে সুরজিৎ দত্ত কংগ্রেসে ফিরে এসেছিলেন, বিজেপিতে ফিরে এসেছিলেন এবং 2018 বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন রামনগর বিধানসভা কেন্দ্র থেকে। রাজধানীর আরও একটি হেভিওয়েট বিধানসভা কেন্দ্র এবং যেই বিধানসভা কেন্দ্রের দিকে প্রত্যেকের নজর, গোটা দেশের নজর রয়েছে, সেটা হচ্ছে 6 আগরতলা বিধানসভা কেন্দ্র। 6 আগরতলা বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রে বিজেপির প্রার্থী কিন্তু পাপিয়া দত্ত, বিজেপির প্রার্থী, দলের রাজ্য সাধারণ সম্পাদিকা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা তিনি পাপিয়া দত্ত। তার যে মূল প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছেন রাজ্য রাজনীতির হেভিওয়েট নেতৃত্ব, অর্থাৎ কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। এই মুহূর্তে আমাদের কাছে নির্বাচন কমিশন সূত্রে যে খবর রয়েছে, প্রথম রাউন্ডের শেষে কিন্তু সুদীপ রায় বর্মন অনেকটাই লিড নিয়ে রেখেছেন, অর্থাৎ সুদীপ রায় বর্মন এই কেন্দ্র থেকে প্রায় 2000-এর অধিক ভোটে তিনি এই লিড নিয়ে রেখেছেন। সুদীপ রায় বর্মন কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে টানা জয়ী হয়ে আসছেন। 1993 সনে তিনি এই বিধানসভা কেন্দ্রে তিনি দাঁড়িয়েছিলেন কংগ্রেসের টিকিটে, তখন কিন্তু তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কমিউনিস্ট নেতা নৃপেন চক্রবর্তীর কাছে তিনি পরাজিত হয়েছিলেন। পরবর্তী সময় 1998-এর বিধানসভা নির্বাচনে তিনি সেম একইভাবে এই বিধানসভা কেন্দ্র থেকে, আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল সিপিআইএমের হেভিওয়েট প্রার্থী, রাজ্যের একজন স্বনামধন্য চিকিৎসক বিকাশ রায়। কিন্তু তখন মনে হয়েছিল যে সুদীপ রায় বর্মন হয়তো বিকাশ রায়ের কাছে হয়তো পরাজিত হতে পারেন, কিন্তু 98-এর নির্বাচনে সবাইকে চমকে দিয়ে সুদীপ রায় বর্মন কিন্তু সেই আসন ছিনিয়ে নিয়েছিলেন এবং 1998 থেকে ধারাবাহিকভাবে সুদীপ রায় বর্মন একের পর এক নির্বাচন, 1998, 2003-এর বিধানসভা নির্বাচন, 3-এর পর 2008-এর বিধানসভা নির্বাচন, 2008-এর পর 2013-এর বিধানসভা নির্বাচন, তারপর 2018-এর বিধানসভা নির্বাচন, প্রতিটা নির্বাচনে কিন্তু তিনি জয়ী হয়েছিলেন। অবশ্যই 2013 নির্বাচন পর্যন্ত তিনি ছিলেন কংগ্রেসের টিকিটে, এই বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন। 2018-তে তিনি বিজেপির প্রার্থী হিসেবে লড়েছিলেন এবং তিনি জয়ী হয়েছিলেন এবং তার পরবর্তী শেষে 2022 বিধানসভা যে উপনির্বাচন হয়েছিল, অর্থাৎ তিনি বিজেপি সঙ্গ ত্যাগ করে তিনি চলে এসেছিলেন কংগ্রেসে, জাতীয় কংগ্রেসে, সেটা 2022 সালে, অর্থাৎ গত বছর। এবং সে তারপরে কিন্তু 2022-এ যখন বিধানসভার উপনির্বাচন হয়েছিল, রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপভোট হয়েছিল, সেই উপভোটে সুদীপ রায় বর্মন তার জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছিল আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে। এবারে একইভাবে 2023-এর যে মূল মহারণ, সেই মহারণে কিন্তু সুদীপ রায় বর্মন তার জয়ের ধারাবাহিকতা বজায় রাখছেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে সূত্র খবর অনুযায়ী কিন্তু সেখানে 2000-এর অধিক ভোটে সুদীপ রায় বর্মন এগিয়ে রয়েছেন। রাজধানীর বাধারঘাট বিধানসভা কেন্দ্র, এই বাধারঘাট বিধানসভা কেন্দ্রে কিন্তু তার আগে যে বিজেপির বিধায়িকা ছিলেন মিমি মজুমদার, এবং নানান কারণে, নানান দুর্নীতির অভিযোগের কারণে 2023-এর বিধানসভা নির্বাচনে কিন্তু মিমি মজুমদারকে বিজেপি প্রার্থী করেনি এবং সেই জায়গায় বিজেপি প্রার্থী করেছে বিজেপির এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, এই কেন্দ্রের কিংবদন্তি নেতা, অবাম নেতা যাকে বলা যায়, তিনি দিলীপ সরকার, প্রয়াত দিলীপ সরকারের বোন মীনা সরকারকে এবার তারা
বিজেপি প্রার্থী করেছিলেন এবং তিনি এই মুহূর্তে আগরতলা পুর নিগমের কর্পোরেটর। অর্থাৎ এইবার বিধানসভা নির্বাচনে প্রথম রাউন্ডের যে গণনা হয়েছে এখন পর্যন্ত সেই গণনা কিন্তু মীনা সরকার এগিয়ে রয়েছেন, সেখানে মীনা সরকার এগিয়ে রয়েছেন। অর্থাৎ স্বাভাবিকভাবেই সেখানে এই বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপি তার যে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কিনা যে প্রশ্ন উঠেছিল ভোটের আগ মুহূর্তে। অর্থাৎ কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে আজকের যে ভোট গণনা শুরু হয়েছে সেই গণনার পর কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী মীনা সরকার কিন্তু সেখানে এগিয়ে রয়েছে। বামুটিয়া বিধানসভা কেন্দ্রে তবে বিজেপি কিছুটা ব্যাকফুটে রয়েছে। প্রথম রাউন্ডের গণনার শেষে কিন্তু সিপিএম প্রার্থী নয়ন সরকার সেখানে এগিয়ে রয়েছে। বামুটিয়া কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী তিনি পিছিয়ে রয়েছেন। কৃষ্ণদন দাস সেখানে পিছিয়ে রয়েছে। নির্বাচনের আগেই বিজেপির প্রার্থী কৃষ্ণদন দাসের বিরুদ্ধে নানান অভিযোগ কিন্তু উঠেছিল এবং তারপরেও কিন্তু কৃষ্ণদন দাস তার এই গড় ধরে রেখেছিল এবং তিনি টিকিট পেয়েছিলেন এবং তার পরবর্তী সময়ে তিনি নিজেকে শুধরানোর চেষ্টা করেছিলেন। কিছু কিছু ক্ষেত্রে তার সংগঠনকে আরও বেশি মজবুত করার চেষ্টা করেছিলেন, কিন্তু কতটুকু করেছেন তার প্রমাণ পাওয়া যাবে আজকের যে নির্বাচন, এই নির্বাচনে গণনা শেষ হওয়া পর্যন্ত। এখন পর্যন্ত যা অবস্থান সেখানে কিন্তু প্রথম রাউন্ডে বামুটিয়া কেন্দ্রে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী, সেখানে নয়ন সরকার সেখানে এগিয়ে রয়েছে। পিছিয়ে রয়েছেন সেখানে বিজেপি প্রার্থী কৃষ্ণদন দাস। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র একটা এই রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, অর্থাৎ ঊনকোটি জেলার একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র পাবিয়াছড়া। এই কেন্দ্রের প্রার্থী রাজ্যের মন্ত্রী ভগবান দাস, রাজ্যের শ্রমমন্ত্রী ভগবান দাস এই কেন্দ্রের প্রার্থী, বিজেপির প্রার্থী। তার সঙ্গে রয়েছেন কংগ্রেস প্রার্থী সত্যবান দাস, স্থানীয় কংগ্রেস নেতা। এবং প্রথম রাউন্ডের গণনার শেষে কিন্তু দেখা যাচ্ছে সেখানে মন্ত্রী ভগবান দাস কিছুটা পিছিয়ে রয়েছে এবং সেখানে এগিয়ে রয়েছে, সেখানে সত্যবান দাস এগিয়ে রয়েছে, অর্থাৎ কংগ্রেস প্রার্থী সত্যবান দাস সেখানে এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ যে এক্সিট পোলগুলি দেখানো হয়েছিল, বিভিন্ন ভোট সমীক্ষক সংস্থা যে এক্সিট পোল দেখিয়েছিল এবং সেইখানে কিন্তু পাবিয়াছড়াতে কিন্তু মন্ত্রীকে কিন্তু পিছিয়ে রাখা হয়েছিল এবং এখন ভোটের পর প্রথম রাউন্ডের গণনার শেষে দেখা যাচ্ছে সেখানে ভগবান দাস সেখানে পিছিয়ে রয়েছেন এক্সিট পোল অনুযায়ী, সেখানে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সত্যবান দাস সেখানে এগিয়ে রয়েছেন। পানিসাগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন বিনয় ভূষণ দাস, সেখানে এগিয়ে রয়েছেন পানিসাগর কেন্দ্রে। এখন পর্যন্ত প্রথম রাউন্ডের গণনার শেষে পানিসাগর কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিনয় ভূষণ দাস এবং তার বিরুদ্ধেও কিন্তু নির্বাচনের সময় কিন্তু নানান বক্তব্য ভেসেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে জনতার রায় কিন্তু এখন প্রথম রাউন্ডের গণনার শেষে যা পরিলক্ষিত হচ্ছে সেখানে কিন্তু জনতার রায় কিন্তু গিয়েছে পানিসাগর কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী বিনয় ভূষণ দাসের দিকে। অর্থাৎ বিনয় ভূষণ দাসের উপর কিন্তু মানুষ এবারও কিন্তু অর্থাৎ 2023-এও কিন্তু মানুষ আস্থা রেখেছেন। 2018-র বিধানসভা নির্বাচনে এই পানিসাগর কেন্দ্র থেকে বিনয় ভূষণ দাস জয়ী হয়েছিলেন বিজেপির টিকিটে। তো স্বাভাবিকভাবেই সারা রাজ্যেই কিন্তু এই মুহূর্তে অধিকাংশ আসনগুলিতে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি এবং যা পরিলক্ষিত হচ্ছে, যা যেই গতি প্রকৃতি গণনার যে গতি প্রকৃতি অর্থাৎ যেই দিকে এগিয়ে যাচ্ছে তার পাশাপাশি রয়েছে কিন্তু তীব্রমতা, অর্থাৎ রাজ্য রাজনীতিতে কিন্তু এখন পর্যন্ত প্রথম রাউন্ডের পর যা গণনার অবস্থান দেখা যাচ্ছে সেখানে কিন্তু রাজ্য রাজনীতিতে কংগ্রেস এবং সিপিএমকে পেছনে ফেলে কিন্তু একটা আঞ্চলিক দল তীব্রমতা কিন্তু উঠে আসছে দ্বিতীয় সারিতে এবং শাসক দল বিজেপির সঙ্গে কিন্তু শেয়ানে তারা লড়াই করছে। এখন পর্যন্ত 7টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি, 5টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে প্রদ্যুৎ কিশোরের তীব্রমতা, 2টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং 1টি বিধানসভা এগিয়ে রয়েছে এই রাজ্যের প্রধান বিরোধী দল যারা এতদিন এই রাজ্যের ক্ষমতায় ছিল দীর্ঘ 25 বছর, অর্থাৎ যদি 5 বছর মাঝখানে 5টা বছরকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু 35 বছর, অর্থাৎ 88 থেকে 1993 পর্যন্ত জোট জামানা ছিল কংগ্রেস এবং TUJS এর যে জোট সরকার ছিল সেই জোট সময়টাকে বাদ দিলে কিন্তু সিপিআইএম এই রাজ্যে টানা 35 বছর কিন্তু রাজত্ব করেছে 2 ধাপে। অর্থাৎ সেই ক্ষেত্রে আজকের দিনে এখন পর্যন্ত ভোটের যা ফলাফল, অর্থাৎ প্রথম রাউন্ডের গণনার
শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের যে তথ্য, সেখানে কিন্তু সিপিআইএম মাত্র একটি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ সেই দিক থেকে কিন্তু বলতে হয় যে সিপিআইএমের পারফরমেন্স কিন্তু আশানুরূপ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। হয়তোবা এই রাজ্যের মানুষ বা বাম কর্মী সমর্থকরা কিন্তু অনেক বেশি আশা করেছিল, প্রত্যাশা করেছিল 23-এর ভোটে সিপিআইএমের রেজাল্ট অনেক অনেক বেটার হবে। কিন্তু প্রথম রাউন্ডের গণনার শেষে, প্রথম রাউন্ডের গণনা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, সেই নির্বাচন কমিশন রিপোর্ট দিয়েছে এবং প্রথম রাউন্ডের যে গণনা, সে প্রথম রাউন্ডের গণনার শেষে বামেরা একটি মাত্র আসনে এগিয়ে রয়েছে। তবে ভোটের গণনা আরও হবে, আরও রাউন্ড ঘুরবে এবং প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রেই সেই ক্ষেত্রে হয়তো বা অদল বদল ঘটতে পারে। আমি আবারও বলছি যে অন্তত প্রথম রাউন্ডের গণনার শেষে এই রেজাল্ট কিন্তু আমরা দিচ্ছি। আমরা প্রথম রাউন্ডের গণনার শেষে আবারও বলছি, প্রথম রাউন্ডের গণনার শেষে 7টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি, 5টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তিপ্রামথা, প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা, অর্থাৎ যাদের রাজ্য রাজনীতিতে উদয় হয়েছিল, অর্থাৎ চমক সৃষ্টি করেছিল এডিসি নির্বাচনে, এবং এডিসির পর কিন্তু প্রদ্যুৎকে আর পেছনের দিকে তাকাতে হয়নি, এবং যিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে সামনে এসেছিল এবং গোটা জনজাতিদের তিনি উদ্বুদ্ধ করতে তিনি সক্ষম হয়েছিলেন। এবং এই রেজাল্ট কিন্তু তার ভোটে কিন্তু পরিলক্ষিত হচ্ছে, বিজেপির সঙ্গে সেখানে ফাইট করছে এবং 5টি বিধানসভা কেন্দ্র এগিয়ে রয়েছে তিপ্রামথা। এবং এটা কিন্তু প্রথম রাউন্ডের গণনার শেষে, আবারও বলছি, এটা প্রথম রাউন্ডের গণনার শেষের যে রেজাল্ট, সেই তথ্য কিন্তু আমরা তুলে ধরছি। এবং কংগ্রেস এগিয়ে রয়েছে 2টি বিধানসভা কেন্দ্রে, বামেরা এগিয়ে রয়েছে 1টি বিধানসভা কেন্দ্রে। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তারপরেই আমরা আবার ফিরে আসব ভোটের আপডেট খবর নিয়ে।